লোমটা শুধু অ্যাস্থেটিক না, এটা হরমোনাল একটা ইমব্যালেন্সের কারণেও হচ্ছে। আমাদের দেশের 80% কেন 100% মানুষ চায় যে তাকে সুন্দর দেখাবে, সবসময় খুব ফর্সা দেখাবে, এই দেখাবে সেই দেখাবে, কিন্তু তারা ডিসিপ্লিন মানবে না। একটা মেয়ে যে অনেক কালো তাকে একদম সাদা বানিয়ে দেওয়া এ ধরনের খুবই অযৌক্তিক আবেদন। বয়স কি ধরে রাখা যায়? অবশ্যই ধরে রাখা যায়। দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের আজকের আলোচনার বিষয় সৌন্দর্যের আধুনিক চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ডাক্তার জাহানারা ফেরদৌস খান, যাকে সবাই ঝুমু খান নামে চেনেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনি জানেন যে এখন মানুষ অনেক বেশি সৌন্দর্য সচেতন হচ্ছে, সৌন্দর্য চর্চার অনেক ট্রিটমেন্ট এসেছে। আপনি তো দীর্ঘদিন ধরে লেজার ট্রিটমেন্ট নিয়ে কাজ করেন। লেজার ট্রিটমেন্ট বিষয়টা আসলে কি? লেজার নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি। 2004 সাল থেকে আমরা লেজার নিয়ে কাজ করছি। বেসিক্যালি আমি ডার্মাটোলজিস্ট, সো ডার্মাটোলজি নিয়ে আমি কাজ করছি 2000 সাল থেকে। এবং ডার্মাটোলজি ফিল্ডে কাজ করতে করতে আমি অনুভব করেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন অ্যাস্থেটিক রেজাল্ট দিতে চাই তখন এই মেশিনগুলোর অভাব। এগুলো থাকলে আমরা অনেক বেশি রিফাইন্ড সার্ভিস দিতে পারি, অনেক বেশি অ্যাস্থেটিক রেজাল্ট দিতে পারি। এ কারণেই আসলে লেজার নিয়ে কাজ করা পরিকল্পনাটা আমার এবং আমার হাজব্যান্ড, উনি প্রফেসর সামনুন ইফতাহা, মেডিসিন স্পেশালিস্ট, বাট আমার সাথে সবসময় উনি পাশাপাশি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং কাজে সহযোগিতা করেছেন। তা শুরুতে আমরা যেটা দেখতাম যে আমাদের দেশে হার্সুটিজম বলে একটা সমস্যা, তখন আমরা দেখছি 2000-এর দিকে যে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, পুরুষের মতো শরীরেও হচ্ছে, বাট মুখেরটা খুবই অস্বস্তিকর, একদম চিন, থুতনি, গলা এসবে একদম ছেলেদের মতো দাড়ির মতো লোম হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আমরা কিন্তু শুরু করেছিলাম আমাদের যাত্রা। পাশাপাশি অ্যাকনির মডার্ন ট্রিটমেন্টগুলো ছিল, জন্মদাগের ট্রিটমেন্ট ছিল, চুলের ট্রিটমেন্ট ছিল, দাগের ট্রিটমেন্ট ছিল। সো এগুলো দিয়ে আমাদের যাত্রা শুরু। লোমের সমস্যাটা নিয়ে কাজ করতে করতে আমরা একটা সময় অনুভব করলাম যে লোমটা শুধু অ্যাস্থেটিক না, এটা হরমোনাল একটা ইমব্যালেন্সের কারণেও হচ্ছে এবং একটা বেশ বড় মেয়েদের গ্রুপ এই সমস্যায় ভুগছে। 2004 সালে আমরা যে পরিমাণ পেশেন্ট পেতাম, এখন আজকে যদি আমরা 23 সালের দিকে তাকাই, এই সমস্যাগুলো এখন বাংলাদেশের 70% মেয়েরা ভুগছে এই সমস্যা। কেন বেড়েছে এটা কি আপনারা জানেন? এটা শুধু বাংলাদেশে না, পৃথিবী জুড়ে এই সমস্যা বেড়েছে এবং প্রথম কারণ হচ্ছে লাইফস্টাইল। আমাদের জীবনযাত্রার মান এত বেশি পরিবর্তনশীল হয়েছে, মানে পরিবর্তন হতে হতে যেমন মানুষের ঘুমের সময় নাই, সারাদিন কাজ করছে, অনেক স্ট্রেসফুল লাইফ লিড করছে, খাদ্যাভ্যাস খারাপ, তারপর হচ্ছে কারো এক্সারসাইজের টেন্ডেন্সি নাই। আমাদের দেশে একটা আমি দেখেছি যখনই একটু ওজন বাড়ে সবাই খাওয়া দাওয়া কমিয়ে দেয়, যে ডায়েটের মাধ্যমে আমি ওজন কমিয়ে ফেলবো। এটাতে একদিকে যেমন ওভার নিউট্রিশন হচ্ছে, সাথে সাথে ম্যালনিউট্রিশন হচ্ছে, অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে। সো মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, তারা মনে রাখছে না যে আমাদের মাসলসগুলোকে স্ট্রং রাখা দরকার, আমার হাড়গুলোকে সুগঠিত রাখা দরকার, তাহলে কিন্তু আমি অনেক বেশি হেলদি থাকবো। সো অ্যাকচুয়ালি ডায়েট ইম্পর্টেন্ট, কিন্তু ডায়েটের থেকেও একটা ডিসিপ্লিনড লাইফ, এটার ডিসিপ্লিনড লাইফে এক্সারসাইজ এবং অ্যাক্টিভ থাকা এটা খুব জরুরি। আরেকটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমরা যখনই শারীরিক স্বাস্থ্যের কথা ভাববো, মানসিক স্বাস্থ্যে যদি সে পরিপূর্ণ না থাকে তাহলে তার অসুখ বিসুখ হবেই, তার হরমোনাল ইমব্যালেন্স হবে। পিসিওএস কিন্তু হরমোনাল ইমব্যালেন্স, এটা কিন্তু হরমোন ডিজিজ সরাসরি আমরা বলতে পারি না, ম্যাক্সিমামের ক্ষেত্রে ইমব্যালেন্স। সো ইমব্যালেন্সটা ব্যালেন্সে নিয়ে আসলেই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। এই যে আপনি বললেন যে এই গত 18-19 বছরে লেজার ট্রিটমেন্টেও তাহলে তো অনেক চেঞ্জ আসছে। প্রথমে আগে কি ধরনের ট্রিটমেন্ট পাওয়া যেত, আর এখন কোন কোন রোগ বা সমস্যায় লেজার ট্রিটমেন্ট দেওয়া হয়? আচ্ছা, শুরুতে আমাদের
ম্যাক্সিমাম পেশেন্টই ছিল এই লোম ঘটিত সমস্যা, কারণ এত অপ্রীতিকর একটা সমস্যা, একটা মেয়েকে পুরুষালি দেখা যাচ্ছে, মনে মনে তো তার ফ্যামিলি মেম্বাররা সবাই ধরে নিচ্ছে যে আমার মেয়ে কি পুরুষ হয়ে যাচ্ছে কিনা। তারপর ট্রিটমেন্টের মাধ্যমে এগুলো ঠিক হয়ে যাচ্ছে, তার ফার্টিলিটি ইমপ্রুভ করছে, বিয়ে শাদী হচ্ছে, বাচ্চা হচ্ছে, এসব হচ্ছে। তার পাশাপাশি হচ্ছে জন্মদাগ, এটা অনেক বড় একটা সমস্যা, কারণ আমাদের দেশে বিয়ে এবং একটা মেয়ে এগিয়ে যাওয়া সব ক্ষেত্রে তার কনফিডেন্সের একটা ব্যাপার আছে। এখন যদি তার মুখে একটা দাগ থাকে, জন্মদাগ, সেটা সে রিমুভ করতে চায়, সেগুলোর ট্রিটমেন্টও আমরা 2004 থেকে করছি। তারপর অ্যাকনি ট্রিটমেন্ট, ব্রণ থেকে অনেক দাগ গর্ত হয়, ওগুলোর ট্রিটমেন্টও আমরা করতাম। সো বেসিক্যালি এই ট্রিটমেন্টগুলো দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আর চুলের অনেক ট্রিটমেন্ট ছিল, যে চুল পড়ে যাচ্ছে, এগুলোর জন্য আমরা লেজার ইউজ করতাম। বাট সময়ের সাথে সাথে এর সাথে আরও অনেক অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যুক্ত হয়েছে, যেমন চুলে আমরা পিআরপি করি, প্লেটলেট রিচ প্লাজমা, যেটা আমরা ফেশিয়াল রিজুভিনেশনও করি। সো এক একটা ট্রিটমেন্ট শুধু এক ক্ষেত্রে নয়, আরও বহুবিধ ব্যবহার আছে এটার। আর সময়ের সাথে মেশিনগুলোরও অনেক আপগ্রেডেশন হয়েছে। সো দেখা যাচ্ছে যে হেয়ার রিমুভাল মেশিন যেগুলো আমরা ইউজ করতাম, এখন আরও আধুনিক এবং আরও ভালো মানের। তারপর জন্মদাগের যে ট্রিটমেন্টগুলো, এগুলো আরও ভালো হয়েছে। সো সময়ের সাথে তো আমরা আধুনিকতার সাথে সাথে আরও আধুনিকতর প্রযুক্তির ব্যবহার করতে পারছি। লেজার ট্রিটমেন্ট নিয়ে মানুষের মধ্যে কিছু মিথ আছে যে লেজার ট্রিটমেন্ট নেওয়ার পর ক্যান্সারের ঝুঁকি থাকে, আসলে কি থাকে? একদমই না। লেজারে সবচেয়ে সেফেস্ট রেটা ব্যবহার করা হয়। হ্যাঁ, সবচেয়ে আনসেফ রে কোনটা জানেন? এক্স রে, যেটা আমরা হরদম করছি। এক্স রে কিন্তু ক্যান্সারাস। ইভেন এক্স রে যে আবিষ্কার করেছিল তার কিন্তু ক্যান্সারে মৃত্যু হয়েছে। সো আমরা কিন্তু অনেকেই আমাদের জ্ঞানের সীমিত পরিধির কারণেও এরকম উল্টাপাল্টা জিনিস কিন্তু আমরা ধরে নিই। এবং আমাদের দেশে এটা একটা টেন্ডেন্সি আছে যে কোনো বিষয়ে একটা হঠাৎ করে কমেন্ট করে ফেলা, না জেনে না বুঝে কমেন্ট করা, এটাও একটা কারণ। সো এত বছর ধরে যে আমরা কাজ করছি, আমরা যারা কাজ করছি সবাই তো আমরা সুস্থ এবং ভালোভাবেই করছি, আমাদের পেশেন্টরাও সুস্থ। সুতরাং এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। এবং সায়েন্টিফিক্যালি আপনি গুগল সার্চ করেও দেখতে পারেন যে এগুলো আসলে একেবারে ভিত্তিহীন কথা। এবং এই কথাগুলো শুধু বাংলাদেশেই বলা হয়। আমি ইভেন ভারতেও আমরা যখন কনফারেন্সে যাই, এগুলো নিয়ে যদি প্রশ্ন করা হয়, খুবই হাসির রোল ওঠে। আচ্ছা, লেজার ট্রিটমেন্ট নেওয়ার পর সেটা কি দীর্ঘদিন ঠিক থাকে নাকি বারবার করাতে হয়, এরকম কোনো ইয়ে? এটা ডিপেন্ড করছে আমার সমস্যাটা কিরকম। যেমন লোমের সমস্যা নিয়ে একজন আসলো, তার যখন মাইল্ড পিসিওস থাকবে বা হরমোনাল ইমব্যালেন্সটা নেই, তার জাস্ট হাইপারট্রিকোসিস আমরা বলি, যে লোমটা সাধারণ থেকে একটু বেশি দেখা যায়, তার ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে। কিন্তু যখন পিসিওসটা খুবই কমপ্লিকেটেড ওয়েতে আসবে, যে তার পুরুষ হরমোন অত্যধিক বেশি, ফিমেল হরমোনগুলো সাপ্রেসড হয়ে আছে, তার কিন্তু দেখা যাবে যে পাশাপাশি আমাদের হরমোনের ট্রিটমেন্ট চালিয়ে গেলে আমরা ভালো রেজাল্ট পাই। সো এই যে হরমোনাল তারতম্যগুলো হচ্ছে, তার যে ইমব্যালেন্স হচ্ছে, সেটার জন্য তাকে একটা খুব ডিসিপ্লিন লাইফে চলে আসতে হবে। আমি বুঝি না মানুষের কেন ডিসিপ্লিন পছন্দ না। মানুষ খুব সুন্দর থাকতে চায়। আমাদের দেশের 80% কেন 100% মানুষ চায় যে তাকে সুন্দর দেখাবে, সবসময় খুব ফর্সা দেখাবে, এই দেখাবে সেই দেখাবে, কিন্তু তারা ডিসিপ্লিন মানবে না। তারা নড়াচড়া করবে না, রাত 2টার সময় ঘুমাবে, সারা দিন ঘুমাবে। হ্যাঁ, এবং তাদের সারাক্ষণই তাদের পড়াশোনার, হ্যাঁ, স্টুডেন্ট লাইফে যেটা আমরা দেখি যে অনেক রাত জাগার একটা খুব বদভ্যাস তারা হ্যাঁ দেখা যায় 5-6 লেভেল থেকে। হ্যাঁ, যখন একটু বড় ক্লাসে উঠছে তখন থেকেই পড়ার চাপের অজুহাতে এই জিনিসগুলো যে হচ্ছে, এটাতে শুধু শারীরিক না, মানসিকভাবেও তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য আমরা এত ডিপ্রেশন দেখি, এত স্ট্রেস মানুষ দেখি, এত অতৃপ্ত মানুষ দেখি, তারা জীবনে কোনো কিছু তাদের অ্যাচিভমেন্ট নিয়ে কখনো হ্যাপি থাকে না, এরকম মানুষ দেখি। আপনি লেজার ট্রিটমেন্ট কথা বললেন যে অল্প বয়সীরাও এখন সমস্যা নিয়ে আসছে, আসলে কোন বয়স থেকে লেজার ট্রিটমেন্ট শুরু করা যায়? ট্রিটমেন্টের আসলে কোনো বয়স নেই, আমরা সমস্যা বুঝে আসলে ট্রিটমেন্টটা দিই।
যদি আমি হার্সুটিজমের কথা বলি, হার্সুটিজম হচ্ছে অতিরিক্ত লোমের সমস্যা। হ্যাঁ, হার্সুটিজম একটা সময় আমরা দেখতাম 15-16তে গিয়ে লোমটা বেশি দেখা যাচ্ছে, সে অস্বস্তি ফিল করছে, তার স্কুলে বুলিং হচ্ছে, তাকে বলছে যে তাকে ছেলেদের মতো দেখা যাচ্ছে এসব। তখন তারা আসতো, আমরা কাউন্সিলিং করতাম, আমি বলতাম যে আমরা 18 পর শুরু করব। তারপর আস্তে আস্তে আমরা ওই বয়স থেকে হয়তো করতাম। অনেক মেয়ের ক্ষেত্রে আমরা 15-16তেও আমরা করতে বাধ্য হয়েছি, বিকজ এত বেশি লোম যে সে এটা একসেপ্ট করতে পারছে না। সো একসেপ্ট করতে না পারাও একটা মানসিক অশান্তি তৈরি করে। সো তার কিন্তু এটা শুধু তার সমস্যার সমাধান হচ্ছে না, একটা মানসিক ট্রিটমেন্টও হয়ে যাচ্ছে। কিন্তু আজকাল আমরা দেখছি 9-10 বছরের মেয়েরা তারা এইসব সমস্যা নিয়ে আসছে, এবং সমস্যা খুবই গুরুতর। আমি অনেক পেশেন্ট পাচ্ছি এরকম, যে একটা যে বয়স ছিল 15-16 থেকে এগুলো দেখা শুরু হবে, সেটা এখন আর নেই, এবং বাচ্চার বয়স 9 বছর, দেখতে 14-15 বছরের মতো বিরাট একটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা ওভার নিউট্রিশনের কারণে হচ্ছে, তাদের সিডেন্টারি লাইফের কারণে হচ্ছে, একদম খেলাধুলা নাই বাচ্চাদের, বাবা মা সারাক্ষণ প্রেশার দিচ্ছে পড়ায় ভালো করতে হবে, পড়ায় ভালো করতে হবে। কিন্তু শরীর যদি সুস্থ না থাকে, অনেক ভালো রেজাল্ট করেও কিন্তু সে অনেক কিছু করতে পারবে না, এবং তার যদি কনফিডেন্সের অভাব হয়, জীবনে কিন্তু আগাতে পারে না। তো আমরা কিন্তু অনেক কম বয়সেও এখন ট্রিটমেন্ট দিতে বাধ্য হচ্ছি। সিস্টিক অ্যাকনি মানে খুবই খারাপ ধরনের অ্যাকনি, ফোড়ার মতো অ্যাকনি, এগুলো আমরা দেখতাম যে আগে 16 বছর, 18 বছর, 20 বছর এইরকম বয়সে পেশেন্টরা আসতো বেশি। এখন আমি আরও কম বয়সে পাচ্ছি, 9-10এই আমি কিন্তু পেয়ে যাচ্ছি। একটা সময় পিরিয়ডের বয়স ছিল 12, এখন কিন্তু 7, 8, 9 থেকে শুরু হয়ে যাচ্ছে। সো এটাকে আমি কিন্তু আমার পেশেন্টদেরকে বলি আর্লি এজিং, ইউর এজিং ফাস্ট। তোমার যেই বয়সে যেটা হওয়ার কথা সেটা যদি না হয়, এটা স্বাভাবিক নয়। এই যে আপনি এজ নিয়ে কথা বললেন, এখন আমরা একটু জানতে চাই যে তারুণ্য ধরে রাখতে কি করতে হবে? বয়স কি ধরে রাখা যায়? অবশ্যই ধরে রাখা যায়, কারণ আমরা এমন পেশেন্টও পাই যার বয়স 50 বছর, তাকে দেখতে 30 বছর লাগছে। তার মানে তার জীবন থেকে সে 20টা বছর মাইনাস করে দিচ্ছে, বিকজ সে ডিসিপ্লিন, সে সব কিছু নিয়ে সচেতন, সুতরাং সে বেনিফিটটা কিন্তু পাচ্ছে। এবং যাকে 50এও দেখা যাচ্ছে 30-এর মতো, ডেফিনেটলি এগুলোরও একটা রহস্য থাকবে, এবং ওই রহস্যেও আমরা তাকে সহযোগিতা করি। আমাদের অনেক ট্রিটমেন্ট আছে, যেমন লেজার আছে যেগুলো অ্যান্টি এজিং এর কাজ করে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে যেগুলো কোলাজেন স্টিমুলেশন করে, টাইটেনিং করে, তারপর আমরা বোটক্স করি, ফিলার্স করি, এবং এগুলো খুব সেফ ট্রিটমেন্ট। যখনই সে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখে, যেমন আমি একসময় খুব সুন্দর ছিলাম, আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, আমি যখন ওই ছোট ছোট রিপেয়ারগুলো করে ফেলি, কনফিডেন্স লেভেল আবার বুস্টেড হয়ে যায়। বাট সাইড এফেক্ট নেই। আমরা কেন সাইড এফেক্ট আলা জিনিস দিব? আমরা যেসব ট্রিটমেন্ট করি এগুলো FDA অ্যাপ্রুভড, সারা বিশ্ব জুড়ে সমাদৃত, সবাই করছে। সুতরাং আমরা সবসময় সেফ জিনিসই আমাদের ক্লায়েন্ট এবং পেশেন্টদের জন্য রাখি। খরচটা কি এখন কি অনেক বেশি না? দীর্ঘদিন ধরেই তো আপনারা কাজ করছেন, খরচ কি কমিয়ে নেওয়া যাচ্ছে এই সৌন্দর্য চিকিৎসা? হ্যাঁ, খরচ আমি বলবো খুব বেশি যে বেড়েছে তা না, তবে এই ট্রিটমেন্টগুলোতে যেহেতু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়, মেশিনগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়, সুতরাং মেশিনের কোয়ালিটি অনুযায়ী কিন্তু এক একটা সেন্টারে এক এক রকম প্রাইজিং হবে, কোয়ালিটির উপরও প্রাইজিং হবে। বোটক্স ফিলার্স আমরা যদি দেখি থাইল্যান্ডে গিয়ে কেউ করে বা সিঙ্গাপুরে করছে অর ইউরোপে করছে, সেটা থেকে অনেক অনেক কম খরচে কিন্তু বাংলাদেশে করতে পারে। এবং আমাদের একটা বড় পেশেন্ট গ্রুপ কিন্তু বাইরে থেকে আসে, বিশেষ করে যেসব বাংলাদেশিরা বিদেশে থাকে, তারা কিন্তু এই যে ছুটি ছাটা যখন আসেন, ওনারা কিন্তু অনেকেই এই ট্রিটমেন্টগুলো আমাদের কাছে করেন। এজন্যই করেন যে তারা কিন্তু মার্কেটটা যাচাই করে নেন, এবং যে আমেরিকায় আমি কত টাকায় পাচ্ছি আর বাংলাদেশে কত টাকায় পাচ্ছি। তো আমাদের কিন্তু একটা বড় ক্লায়েন্ট গ্রুপেরা। এই অঞ্চলে মানুষজন একটু ফর্সা হতে চায়, তো বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায় যে ক্রিম মেখে ফর্সা হচ্ছে, আসলে ফর্সা কি হওয়া যায় বা কোনো উপায় আছে কি? মানুষের একটা স্বাভাবিক লাবণ্য আছে, একটা উজ্জ্বলতা আছে, এটা ভিতর থেকে আসে। আপনি যত হেলদি হবেন ভেতর থেকে, ওই উজ্জ্বলতাটা কিন্তু
বাড়তে থাকে। সো ওই সৌন্দর্যটা অ্যাকচুয়ালি ডিসিপ্লিন লাইফস্টাইল থেকে আসবে। কিছু ট্রিটমেন্ট আছে আমরা হেলদি স্কিনে ধরে রাখতে সাহায্য করি এবং এটা উজ্জ্বলতাও বৃদ্ধি করে। কিন্তু একটা মেয়ে যে অনেক কালো তাকে একদম সাদা বানিয়ে দেওয়া এ ধরনের খুবই অযৌক্তিক আবেদন আমার কাছে সত্যি খুব মানে অযৌক্তিক। আমি বলছি যে এই জিনিসগুলোতে না নিজেকে অ্যাকচুয়ালি অপমান করা হয় অনেক ক্ষেত্রে, এবং এটা কখনোই সম্ভব না। একটা মেয়ে অনেক অনেক ডার্ক, সে একদম সাদা ধবধবে হয়ে যাবে, এই ধরনের অমূলক চিন্তা করা উচিত না। কিন্তু কিছু ট্রিটমেন্ট কি আছে যে তার লাবণ্য ধরে রাখা, তার উজ্জ্বলতা বৃদ্ধি করা, লেগে থাকলে অনেক কিছু সম্ভব, অনেক উজ্জ্বল অনেক সুন্দর দেখানো সম্ভব। কিন্তু যেটা হচ্ছে যে খুব আনহেলদি একটা মেন্টালি ডিপ্রেসড মানুষ এসে যখন দাবি করে না, আমার খুব মায়া লাগে দেখলে, যে উনি হয়তো নিজেকেই চিনতে পারেনি, যে এটা না একটা মেন্টাল টর্চারের মতো আমার মনে হয়। এবং এই মেন্টাল পেশেন্টগুলোকে কিছু কিছু মানুষ কিন্তু পুঁজি করে যা খুশি তাই প্রচার করে। বিশেষ করে আমরা যেসব সোশ্যাল মিডিয়া দেখছি, সামাজিক মাধ্যম, ফেসবুক, 3 দিন 7 দিনে ক্রিম দিয়ে একদম সাদা বানিয়ে দেয়। আচ্ছা, সাদা বানালাম, তারপর 7 দিন পর স্কিনের কি ড্যামেজটা হবে এবং সেখান থেকে সে কিভাবে পরিত্রাণ পাবে সেটার দায়িত্ব তো সে নেয় না। তখন ওরা কিন্তু আমাদের কাছে আসে। সো একটা মানুষ মেডিকেলি কতটুকু উজ্জ্বল হওয়া সম্ভব সেভাবেই কিন্তু আমরা আগাই, এর বেশি কিন্তু আমি কখনোই তাকে আশ্বাস দেব না। এবং এটা না ধরে রাখতে হবে, এটা আমার মনে হয় সৃষ্টিকর্তাকে অপমান করা আমার মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের একটা আলাদা সৌন্দর্য তিনি দিয়ে দিয়েছেন। সো তাকে হেলদি, সুন্দর দেখানো, উজ্জ্বল দেখানো, লাবণ্যময়ী দেখানো, সেইটুকু পর্যায়ে আমি করতে পারি না। একদম সাদা আর কালো একদম অপোজিট, এটা করা কিন্তু আসলে সম্ভব না। আপনি বারবার মোটা হওয়া নিয়ে অনেক কথা বললেন, বডি শেপিং এর তো কিছু কাজ করা হয়, তো এটা কাদের জন্য আসলে বডি শেপিংটা? বডি শেপিং যে কারো জন্য, যার মনে হচ্ছে যে তার হাতটা মোটা, সে শেপটা বেটার করতে চাচ্ছে, কিছুটা ফ্যাট রিডাকশন, এটা আমরা করতে পারি খুব সহজে। পেটটা বড় হয়ে যাচ্ছে, পেটে একটা থলথলে চর্বির লেয়ার হয়েছে, আমি ওটা কমাতে চাচ্ছি, এটা সম্ভব। থাইজ অনেক মোটা, তার অনেক জিন্স পরার শখ, তাকে ভালো দেখাচ্ছে না, সেটা শেপে নিয়ে আসলাম, সেটা সম্ভব। কিন্তু পাশাপাশি তো আমার হেলদিও থাকা দরকার। আমরা যদি মনে করি যে আমি অমুক নায়িকার মতো হব, আপনি কি জানেন সেই নায়িকা কত ঘন্টা ওয়ার্কআউট করে, সে তার মাসলকে ভালো রাখার জন্য এবং স্কিনকে ভালো রাখার জন্য কত কসরত করে? আমরা কিন্তু সেটা দেখি না, আমরা শুধু মনে করি ওর মতো শেপ নিয়ে আসবো। হ্যাঁ, আমি অনেক ফ্যাটের লেয়ার কমিয়ে ফেলবো, বাট হোয়াট অ্যাবাউট মাসল? মাসলটা তো আপনার হোমওয়ার্ক, বাসায় আপনাকে চর্চা রাখতে হবে, তাহলে তো আপনি অনেক সুন্দর ফিট অ্যান্ড স্ট্রং থাকবেন। শেপটা শুধু ফ্যাটের লেয়ার কিছু কমিয়ে দিলে কিন্তু হবে না, পাশাপাশি মাসলের যত্ন এবং বোনসের যত্ন রাখতে হবে। যেই কারণে আমাদের দেশে কিন্তু অস্টিওপোরোসিস এত বেশি, হাড় ভাঙা, হাড় ক্ষয়, হ্যাঁ, মাসল উইক, ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, এগুলোতে খুব অল্প বয়স থেকে শুরু হয়ে যায়। এবং এখন যে কর্পোরেট লাইফ, এই যে ঝুঁকে আমরা কম্পিউটারে বসে বসে কাজ করছি, কোনো মুভমেন্ট নাই, একইভাবে আমরা ঘাড়টা নামিয়ে কাজ করেই যাচ্ছি ঘাড়, হ্যাঁ, এবং বসাটাও দেখা যাবে যে পশ্চার একদম ঠিক না, যে বাঁকা হয়ে বসলাম, একটু চিত হয়ে বসলাম, এরকম। হ্যাঁ, সো এই যে মাসলকে ভালো রাখা এবং বোনসকে ভালো রাখা, এইগুলা ডিসিপ্লিন তো মেনটেন করতে হবে। সো অবশ্যই আমরা বডি শেপিং করে দিতে পারবো। একজন অনেক মোটা মানুষ আসছে, তার যখন অনেক বিএমআই থাকে, বিএমআই হচ্ছে হাইট অ্যান্ড ওয়েটের একটা রেশিও, সেই অনুযায়ী আমরা ধরে নিই যে সে কত বেশি মোটা হচ্ছে এবং কত আনহেলদিভাবে মোটা হচ্ছে। সো যে অনেক বেশি মোটা, তাকে তো ডিসিপ্লিনে আসতে হবে, কারণ শুধু সৌন্দর্য ভাবলে হবে না। আমি যদি আমার শরীরকে মৃত্যু ঝুঁকির কাছে নিয়ে যাই, যে আমার হার্ট দুর্বল, আমার কিডনি খারাপ, আমার লিভারের অবস্থা খারাপ, এত ফ্যাটি লিভার চেঞ্জ হয়ে গেছে, এই মানুষটাকে আমরা কি শুধু শেপিং দিয়ে আসলে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে পারবো? তাহলে শেপিং এর পাশাপাশি হেলদি লাইফস্টাইলটা জরুরি। আমি সব সময় হেলদি লাইফস্টাইলের কথা বলি,
সো এটা খুবই জরুরি, আপনার রান্নার মধ্যে লবণ দেওয়ার মতো। তো লবণ কম বেশি এটা লাইফস্টাইল থেকে আসবে। আর কত সুস্বাদু দিচ্ছেন, মশলা দিচ্ছেন, ওটা আমরা করে দেব, সেই দায়িত্বটা আমাদের। হ্যাঁ, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা কথা বলছি সৌন্দর্য নিয়ে, সৌন্দর্যের আধুনিক চিকিৎসা নিয়ে। তো বয়সটা ধরে রাখা যায়, লাবণ্য ধরে রাখা যায়, এর জন্য ট্রিটমেন্ট আছে এবং আপনারা সেই ট্রিটমেন্টগুলো দিচ্ছেন। হ্যাঁ, সেটাই আমরা জানতে চাচ্ছিলাম যে এই ট্রিটমেন্টগুলো এখন বাংলাদেশেই পাওয়া যায় এবং সামর্থ্যের মধ্যেই। আমাদের একটা বিরাট সার্কেল আসে কিন্তু মিডল ক্লাস থেকে। সো যারা অনেক রিচ তারাও আসেন, মিডল ক্লাসরা আরও বেশি আসেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অ্যান্টি এজিং সম্পর্কে আমার 15 বছর আগেও ধারণা ছিল যে চামড়া টান টান দেখাবে, বোটক্স করবো, ফিলার্স করবো, ইয়াং দেখাবে, এরকম আইডিয়া। যখন আমি অ্যান্টি এজিং, প্রিভেন্টিভ অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন পড়তে গেলাম, ক্লাস করতে করতে আমার আইডিয়াটা চেঞ্জ হয়ে গেল। আমাদের প্রথম ক্লাসটা ছিল স্লিপ মেডিসিন, যে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। এই জিনিসটা মানুষকে কত সুস্বাস্থ্যের অধিকারী রাখে, তাকে মেন্টালি এবং ফিজিক্যালি কত ফিট রাখে সেটা। যেমন প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, এবং ঘুমটা হবে সময় মতো, রাতে ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, এই যে ডিসিপ্লিনগুলো, এটাতে আমাদের ক্লাস শুরু। এবং তারপর আমাদেরকে সেলুলার এজিং শেখাচ্ছে, যে সেলগুলোকে আমরা বুড়ো হতে দিব না, সেলগুলোকে কত অ্যাক্টিভ রাখা যায়। সো আমি ভাবছি যে আমি তো ভাবলাম যে চেহারা টান টান শিখে ফেলবো প্রথম দিন। আমরা প্রথমে শিখছি সেলুলার এজিং, আমরা শিখছি ফ্রি র্যাডিক্যালস, যে বিষাক্ত জিনিসগুলো প্রতিদিন আমাদের শরীরে ঢুকছে এবং এগুলোকে আমরা কিভাবে শরীর থেকে বের করে দিব এবং শরীরকে পরিষ্কার করতে থাকবো, ডিটক্স, এই জিনিসগুলো আমরা শিখছি। আমার খুব ভাল লাগলো এবং খুব ইন্টারেস্টিং লাগলো। বিশেষ করে আমার যে প্রফেসর, হি ওয়াজ 74 years old দ্যাট টাইম, এবং ওনার মতো এত সুন্দর স্বাস্থ্যের মানুষ আমি কম দেখেছি। ওনার কপালে 3টা গভীর ভাঁজ ছিল, এছাড়া তার মাসল এবং তার ফিটনেস। উনি যে শার্টটা পরতেন এবং কালো প্যান্ট, সাদা শার্ট সবসময় পরতেন, উনি যখন ক্লাসে হোয়াইট বোর্ডে লিখতেন, আমি পিছনে আই ক্যান সি হিজ মাসলস। 74 বছরের একটা লোকের মাসলস এভাবে দেখা যায়, এবং মাথা ভরা চুল, এবং লোকটার কোনো অসুখ বিসুখ নাই। অ্যান্ড তার হেলদি ম্যারিড লাইফ, এভরিথিং হেলদি, এবং সে তার স্টুডেন্টদেরকে এত পিতৃসুলভ ভালোবাসায় পড়ান। সো আমি ভাবতাম যে এরকম একটা মানুষ এই বয়সে কিভাবে থাকে, এবং ওটা 12 সালের কথা, 13 সালের কথা। সো আমার এরপর ওনার সাথে আর দেখা হয় না পাশ করে আসার পর, কিন্তু আমার মন বলে আমি এখনো হয়তো ওনাকে সেভাবেই দেখব। এবং এই যে একটা লাইফ সম্পর্কে আমার আইডিয়া, এটা থেকে আমার অ্যান্টি এজিং এর প্রতি এত বেশি ফ্যাসিনেশন, যে আমি যা ড্যামেজ করব আমি রিজেনারেট করব, যা ড্যামেজ হতে পারে সেটাকে প্রিভেন্ট করব, তাহলেই তো আমি সবসময় ইয়াং অ্যান্ড ফিট থাকবো। আপনাদের ওখানে কি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিতে পেশেন্টরা এখন যাচ্ছে, মানে সাধারণ? অনেক যাচ্ছে। আমার কাছে 2টা এক্সট্রিম গ্রুপ আসে, একটা হচ্ছে খুবই সচেতন, তারা অ্যান্টি এজিং করতে যায়, আর একটা হচ্ছে ড্যামেজ গ্রুপ লাইক পিসিওস, তাদের অলরেডি এগুলো হয়ে গেছে, তারা রিকাভারি করতে আসছে, তারা এক্সট্রিমলি ডিপ্রেসড, তাদের মনে হচ্ছে তারা এটা থেকে বেরোতে পারবে না, তাদেরকে পথ দেখানো, ওটাও আমার কাজ। সো এক্সট্রিমলি 2টা গ্রুপ আমাদের কাছে আসে। আপনার সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে যে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য সৌন্দর্যটা, সুস্থ থাকাটা জরুরি। অবশ্যই। আপনি একটা চুল নিয়ে কথা বলছিলেন, যে আপনার প্রফেসরের 74 বছর বয়সেও চুল আছে, এবং আমার প্রফেসর দেখতে ইয়ানির মতো, যে কিবোর্ড যে পিয়ানিস্ট ওনার মতো চেহারা, চুলগুলো এরকম কার্লি এবং এত লম্বা লম্বা চুল এবং ঘন। তো আমাদের এখানে চুল ধরে রাখার জন্য আসলে কোনো ট্রিটমেন্ট আছে? চুল ধরে রাখারও সেই কথা। আমি একটা ইন্টারেস্টিং পেশেন্টের কথা বলি। এক ভদ্রলোক এসছেন, ওনার বয়স হচ্ছে 25, ওনার মাথার অর্ধেক খালি, চেহারা দেখলে যে কেউ যদি বলে যে ওনার বয়স 50, তার মনে হবে হ্যাঁ এই লোকটা 50 হতে পারে। তার এত ওভারওয়ার্কিং টেন্ডেন্সি,
সে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করে, তার অফিস হচ্ছে আমেরিকায়, সে অনলাইনে অফিস করে, বাংলাদেশে সে কাজগুলো করে, সে ঘুমের সময় পায় না। এবং তার যে চুলের ড্যামেজ, এত খারাপ অবস্থা, হেলদি চুল দেখাই যায় না। পাশে একজন মহিলা বসা, আমি ভেবেছি ওনার বড় বোন। তা আমি বললাম যে আপনার ভাই? তো মহিলা বলে না, ও আমার ছেলে। তা আমি বললাম যে ইউ লুক সো ইয়াং, আপনি কিছু না মনে করলে আপনার বয়স কত? তো উনি বললেন আমার বয়স 57। আমি কিন্তু ভেবেছি 30 to 35। আমার কিন্তু চোখে সাধারণত এগুলো মিস হয় না। হ্যাঁ, সো আমি বললাম যে আপনাকে একদম মনে হচ্ছে না, আমার চোখে আপনাকে 30-35 বেশি লাগছে না। সো আপনার কি খুব ছোটবেলায় বিয়ে হয়েছে? উনি বললেন যে আমার মাস্টার্স পাশ করে বিয়ে হয়েছে, এবং এখনো উনি কাজ করছেন। খুবই ডিসিপ্লিন লাইফ। উনি আর্লি টু বেড আর্লি টু রাইজ অভ্যাস করেন। উনি খুব পায়াস, উনি নামাজ পড়েন, উনি বাসার সব কাজ নিজে করেন, রান্না করেন এবং অফিস করেন। ওনার মাথা ভরা চুল। আমি বললাম যে আপনার মেনোপজ কবে হয়েছে? কারণ সাধারণভাবে আমরা দেখি বাংলাদেশে 40-এর ঘরেই মেনোপজ হয়, এবং যারা খুব স্বাস্থ্য সচেতন তাদের কিন্তু আজকাল আমরা দেখছি 50-এ গিয়ে মেনোপজ হচ্ছে। সো উনি বললেন আমার এখনো পিরিয়ড হয়, অ্যান্ড শি ইজ 57। আমি বললাম আমি যদি জীবনে কাউকে ফলো করি, আমি আপনার মতো হতে চাই। যদি কেউ বলে আপনার রোল মডেলকে, আমি বলবো যে আপনি আমার রোল মডেল। আমি চাই 57-এ আমি আপনার মতো এরকম ফিট, ইয়াং অ্যান্ড ফার্টাইল থাকবো। হ্যাঁ, সো আমি বললাম যে আপনার ছেলের এই অবস্থা কেন? সো আমাদের নিউ জেনারেশনের যেটা সমস্যা, তারা এত বেশি সাকসেসের পিছে ছুটছে, তারা কিন্তু হেলথটাকে সাকসেসের পার্ট হিসেবে মনে করছে না। তো তারা যেসব হারাচ্ছে, অনেক ক্ষেত্রে এগুলো ইররিপেয়ারেবল। মানে এই যে চুলটা চলে গেল, এখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার মতো সিচুয়েশন, এত খারাপ চুল, অথচ মাত্র 25 বছরের ছেলে, যাকে 50 দেখাচ্ছে, অথচ তার মাকে 57-এর 35 বছর দেখাচ্ছে। আপনি আমাদেরকে যেটা বারবার বলছেন যে হেলদি লাইফস্টাইলটা জরুরি সৌন্দর্যের জন্য। অবশ্যই সুস্থ থাকা, মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকলে একজন মানুষ সুন্দর মানুষ। আপনি আমাদের অনেকটা সময় দিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা আমাদের বললেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এই ছিল আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।